বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থতার সাথে রোজা পালন করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের আমার এই অনলাইন ক্লাসে যোগদান করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমার আজকের ক্লাস হলো 9, সাবজেক্ট বাংলা ফার্স্ট পেপার, টপিক হলো লাইব্রেরি, সৃজনশীল প্রশ্ন সহ। তোমাদের বাংলা বইয়ে দেখো লাইব্রেরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, লেখক লাইব্রেরি ওনার। এই লাইব্রেরি গল্পের আজকে তোমরা পড়বে, গল্পটি সুন্দর করে পড়বে এবং তোমাদেরকে আজকে এই গল্পটি সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হবে। এই গল্পটি পড়বে, এই গল্পটির এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো আছে বহু নির্বাচনী, এগুলো ভালো করে দেখবে এবং এই গল্পের একটি সৃজনশীল প্রশ্ন বইয়ে আছে সেটা দেখবে। পাশাপাশি মাস্টার ট্রেনার কর্তৃক যে সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে এবং যেটা শোনে এসছে বিশেষ করে, সেই প্রশ্নগুলি তোমরা দেখে নেবে। অর্থাৎ এই আজকের তোমাদের পড়া হলো এই লাইব্রেরি গল্পকে কেন্দ্র করে, লাইব্রেরি গল্প সুন্দর করে পড়া, এটার এমসিকিউ প্রশ্ন পড়া, সিকিউ সৃজনশীল প্রশ্নগুলি পড়া। চলো দেখি আমরা এই লাইব্রেরি গল্পে কি আলোকপাত করা হয়েছে বা কি আলোচনা করা হয়েছে। এখানে দেখো, প্রত্যেকটা তোমাদের গল্পে বা কবিতার শুরুতে কবির জীবনী হলেও সংক্ষিপ্তভাবে হলেও আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে দেখো এই লেখকের জীবনী আলোচনা করা হয় নাই। এর কারণ হলো যে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগেও গল্প এসছে, কবিতা এসছে, যেমন ওনার আরেকটা গল্প আমরা পড়েছি শুভা, তারপরে আরও গল্প কবিতা ওই রকম পড়েছি। তো এই কবিতা এবং গল্পতে, তার প্রথম গল্পতে তার সংক্ষিপ্ত জীবনী দেওয়া ছিল, যার কারণে একই জিনিস বারবার এখানে টেনে আনার প্রয়োজন নেই। এই জন্য এখানে তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সংক্ষিপ্ত জীবনী এটা দেওয়া হয় নাই। তাহলে আমরা দেখো চলে যাব লাইব্রেরিতে। লাইব্রেরি মূলত জ্ঞান শিক্ষার একটা আধার, একটা কেন্দ্র। লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই পুস্তক থাকে, যেখান থেকে জ্ঞান আহরণ করাটা অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পড়াকালীন সময় যেটা, অর্থাৎ শিক্ষার্থী যারা, তারা কিন্তু আসলে এই পরীক্ষা পাস উপযোগী পড়ার কারণে অনেক কিছুই জানে না, কিন্তু কখন জানে, যখন পড়াশোনা শেষ হয়ে যায়, তারা যখন বিভিন্ন বই স্টাডি করে, কোনো কিছু প্রয়োজনের জন্য বিভিন্ন বই থেকে স্টাডি করে সেটা শিক্ষা গ্রহণ করে, এটাই কিন্তু প্রকৃত শিক্ষা এবং তখনই কি হয়, জ্ঞানের পূর্ণতা লাভ করে। তাহলে লাইব্রেরিটা এমন জিনিস যেখানে আমাদের বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার জন্য যেখানে শত শত বইগুলি জমা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথের ভাষায় বা কথায় লাইব্রেরি কি, লাইব্রেরি কাকে বলে, কি জিনিস, এটা আমরা পড়ব। দেখো, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেউ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। যে এখানে দেখো কত কথাটা, যদিও কিন্তু কঠিন কথা, কত সুন্দর করে বলেছেন যে মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল, এই যে সমুদ্রের যে ঢেউ, যে কল্লোল, ঢেউয়ের যে সাউন্ড হয়, এই কল্লোলটা যদি কেউ এমন করিয়া বাঁধিয়া রাখতে পারত, কীরকম করে বাঁধিয়া রাখতে পারত, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকতো। যেরকম শিশু দেখো যতক্ষণ জাগিয়ে থাকে শিশু, সারা বাড়ি কোলাহল করে ঘুরে ফিরে, কোলাহল পূর্ণ আচরণ কিন্তু একটি শিশুর মধ্যে লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু যখন সে ঘুমিয়ে পড়ে মনেই হয় না যে এই শিশুটা এত কোলাহল করেছে, সারা বাড়ি এইভাবে
চিৎকার করে বেরিয়েছে। তো এইরকম বলছে, যেরকম সে একটি ঘুমিয়ে পড়া শিশু যেরকম চুপ করিয়া থাকে, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরি তুলনা হইতো। তাহলে লাইব্রেরিটা এরকম যে সেখানে বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন ধরনের জ্ঞান সেখান থেকে অর্জন করা যায়, কিন্তু লাইব্রেরি কিন্তু ওই রকম কথা বলে না, এরকম কল্লোল করে না, কোলাহল করে না, নিস্তব্ধ একটি কি বলে ঘুমাইয়া পড়া শিশুর মতো। প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত সুন্দর ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরির একটি সংজ্ঞা উপস্থাপন করেছেন। এরপরে দেখো, এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। খুব সুন্দর কথা, যে এখানে যে ভাষাগুলি সেটা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির আছে, প্রবাহমান যেটা সেটা নয়, চুপ করে আছে, স্থির আছে। মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়ে ফেলে, অক্ষরের বেড়াদগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়েছে। খুবই সুন্দর কথা, যে অনুরূপ যেরকম হিমালয়ের বরফ জমানো আছে, এই বরফের মধ্যে কত সমুদ্র, কত নদী যে বাধা আছে, অর্থাৎ এই বরফ যদি গলে যায়, বহু নদী এবং সমুদ্র সেখান থেকে উদ্ভব হবে। অনুরূপ লাইব্রেরিটা এমন যে লাইব্রেরির মধ্যে মানুষের মানবাত্মার এমন অক্ষরগুলি নিস্তব্ধ হয়ে আছে। এই অক্ষর যদি বের হয়ে আসে, তাহলে হিমালয়ের বরফ যেরকম ভাঙলে নদী সাগর হয়ে যাবে, অনুরূপ এই বইয়ের যে কালো অক্ষরের মধ্যে এই যেগুলো তোমার শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে, এটা বের হয়ে আসলে তেমন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়ে বাঁধিয়েছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারবে। যে বিদ্যুৎ দেখো লোহার তারের মধ্যে, কিন্তু তামার তারের মধ্যে অথবা লোহার তারের মধ্যে এটা বাঁধিয়ে রাখছে, অর্থাৎ থাকে। কিন্তু এরকম মানুষ কি জানতো যে শব্দকে এরকম নিঃশব্দে রাখা যাইবে? অর্থাৎ দেখো কত কঠিন কিন্তু কথা, যে বইয়ের ভিতর যে শব্দগুলো থাকে, এ শব্দ কিন্তু কখনো কোলাহল করে না, বাজে না, অথচ সেগুলো কিন্তু শব্দ, সেগুলো বাক্য, সেগুলো মানুষের ভেতরের মানবাত্মাবোধ, সেগুলো মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা, অতীত পরিকল্পনা, অতীত কাজ, ভবিষ্যতে কি করতে হবে, বর্তমান কাজ, সবগুলি কিন্তু বইয়ের মধ্যে কালো অক্ষরের মধ্যে শৃঙ্খলাবদ্ধ থাকে, তাই কি না? দেখো, এরপরে কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে। কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে, অতল স্পর্শ কালো সমুদ্রের উপর কেবল এক মহাকানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি। কোনো পথ অন্তত না, কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়েছে, কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে, কোনো পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে। যে যে দিকে ধাবমান হও, কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে রাখিয়া দিয়েছে। তাহলে এখানে লাইব্রেরিকে, বইকে কিন্তু একটি বিশাল সমুদ্রের সেতু, মানে সেতু অর্থাৎ ব্রিজ হিসাবে উল্লেখ করেছেন কবি। এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেরকম ব্রিজ একটি নদী পার হওয়া যায়, বা কোনো এক জায়গায় থেকে এক জায়গায়, অর্থাৎ নদী এলাকায়, ধরো যমুনা ব্রিজ, পদ্মা, আমাদের যে সেতু নির্মাণ হচ্ছে, তাহলে পদ্মার এই পার থেকে ওই পারে যাওয়া, বিশাল ভেতরে কি মাঝে একটি নদী। ওই রকম বইটা এমন যে একটা ব্রিজ স্বরূপ, যে বইয়ের ভিতরে অনেক কিছু লেখা থাকে। এটা হলো কবির ভাষা, এটা হলো একটি নদী স্বরূপ। শঙ্কের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ। এখানে জীবিত মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। সংশয় ও বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করে। এখানে দীর্ঘপ্রাণ, স্বল্প প্রাণ পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। কেহ কাউকে উপেক্ষা করিতেছে না।
কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছে আছে। কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, এসো এখানে, এসো এখানে, আলোকের জন্মসঙ্গীত গান গাইতেছে, গান হইতেছে। অমৃতলোক প্রথম আবিষ্কার করিয়া যে যে মহাপুরুষ যে কোনোদিন আপনার চারিদিকে মানুষকে ডাক দিয়া বলিয়াছিলেন, তোমরা সকলে অমৃতের পুত্র, তোমরা দিব্যধামে বাস করিতেছ, সেই মহাপুরুষদের কণ্ঠই সমুদ্র সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্য দিয়া এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হইতেছে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলিবার নাই? মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দেবার নাই? জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশী কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে। আমাদের পদপ্রান্তস্থিত সমুদ্র কি আমাদিগকে কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না? আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই? সেখান হইতে অনন্তকালের চিরজ্যোতিময়ী নক্ষত্রলিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছে? দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে। আমরা কি তাহার উত্তরে দুটি চারটি চটি ইংরেজি খবরের কাগজ লিখিব? সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুঁজিতেছে। বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতেই লেখা থাকিবে? জড় অদৃষ্টির সহিত মানবাত্মার সংগ্রাম চলিতেছে। সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিয়াছে। আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মোকদ্দমা এবং আপিল চালাইতে থাকিব? বহু বৎসর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে। তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও। বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। প্রিয় শিক্ষার্থীরা, জানো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গল্প লাইব্রেরি। ওনার লেখাগুণ কিন্তু কঠিন। এখানে মূল কথা উনি বলতে চাচ্ছেন যে লাইব্রেরিতে আসলে প্রথম বলছেন যে এটা একটা জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের আধার। এখানে বিভিন্ন ধরনের বইয়ে মানুষের বিভিন্ন ধরনের কথা এখানে থাকে। অনুরূপভাবে উনি দ্বিতীয় অংশে বলতে চেয়েছেন যে বাঙালি জাতি কি এইভাবে চুপ করিয়া থাকিবে? তাহার কণ্ঠধ্বনি এটা শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে? তার কণ্ঠধ্বনি কি বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়বে না? অর্থাৎ আমাদের বাঙালির যে বিশ্বসঙ্গীত, আমাদের সঙ্গীত, এটাও চারিদিকে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রসার লাভ করবে এবং এই বিশ্বসঙ্গীতের সাথে আমাদের সঙ্গীতটা একাকার হয়ে মিলিয়ে মিশিয়া সুন্দর বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। অর্থাৎ আমরা বাঙালি জাতি, আমাদের পরিচয় আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। কবির কিন্তু এটাই কল্পনা, এটাই আশা। এখানে দেখো তোমাদের শব্দ এবং টিকা কল্লোল ছিল, ওখানে ঢেউ, শঙ্খ, শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী। উল্লঙ্ঘন মানে পার হওয়া বা লঙ্ঘন করা। অমৃতলোক মানে স্বর্গ, বেহেশত। কৈলাস হিন্দু ধর্মের দেবতা শিবের বাসস্থান হিসাবে বর্ণিত হিমালয় পর্বতের উচ্চ স্থান শিবলোক, এটাকে কৈলাস বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গল্পের একটু পাঠ পরিচিতি দেখে নিব। যখন পাঠ পরিচিতি দেখব তাহলে পুরা গল্প সম্বন্ধে আমাদের জানা হয়ে যায়। দেখো এখানে যে লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত প্রবন্ধ, এটি তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থে অন্তর্ভুক্ত। এ প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্লোল ধ্বনির সাথে তুলনা করেছেন। কেননা লাইব্রেরিতে মানবাত্মার ধ্বনি রাশি বইয়ের পাতায় বন্দী হইয়া থাকে। বইয়ের ভেতর দিয়েই আমরা আকাশের দৈববাণী থেকে মহাত্মাদের কথা পেয়ে থাকি, যাদের সান্নিধ্য আমাদের কখনোই পাওয়া সম্ভব নয়। বইয়ের ভেতর দিয়েই আমরা তাদের পেতে পারি। বই আমাদের অতীতের সাথে সেতু বন্ধন করে দেয়। এই বইয়ের স্থান হলো লাইব্রেরি। এই লাইব্রেরিতেই মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায়। লাইব্রেরিতে সকল পথের সকল মতের মানুষের সম্মিলন ঘটে। লাইব্রেরির মহত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন, জগতের উদ্দেশ্যে কি আমাদের কিছুই বলার নেই? আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াবো? লেখক শেষে আশা ব্যক্ত করে বলেছেন, বাঙালিরা জেগে উঠেছে, তারাও আপন ভাষায় লিখে বিশ্বের
জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে। অর্থাৎ বাঙালিরা জেগে উঠেছে, বাঙালিদের মধ্যেও ক্ষুরধার লিখনী শক্তি রয়েছে, তারাও একদিন লিখে সারা পৃথিবীময় বাঙালিদের অস্তিত্ব জেগে তুলবে, ফুটে তুলবে, আর বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। এটাই কিন্তু কবির, লেখকের কল্পনা। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটি অত্যন্ত সুন্দর করে তোমরা পড়বে, কঠিন গল্প, এবং এখান থেকে তোমাদের সহায়ক পুস্তক যেটা আছে গাইড বুক, সেখান থেকে এর এমসিকিউ প্রশ্নগুলি দেখে নিবে। যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন হলে যেন তোমরা সঠিক এবং সুন্দর করে অ্যান্সার করতে পারো। আর তোমাদের বাড়ির কাজ হিসাবে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকলো, দেখো যে একজনের পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব, সেজন্য এক একজন এক এক বিষয়ে পারদর্শিতা লাভ করে। আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও একজনের পক্ষে সম্ভব হয় না। তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার বদৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়। সেই থেকে প্রয়োজন দেখা দেয় জ্ঞান সংরক্ষণের। তাহলে লাইব্রেরিটার কীভাবে আমাদের উদ্ভব ঘটলো এখানে কিন্তু সেটা লেখা আছে। আচ্ছা, ক কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়? খ জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে, কথাটি বুঝিয়ে বলো। গ উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরো। ঘ মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপক ও লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। এখানে একটি সুন্দর সৃজনশীল প্রশ্ন দেওয়া রইল। এই প্রশ্নটি তোমরা সুন্দর করে বাড়িতে পড়বে হোমওয়ার্ক হিসাবে, এবং এটা লিখবে। পাশাপাশি এমসিকিউ প্রশ্নগুলি দেখে নিবে। পরীক্ষায় যে কোনো ধরনের এমসিকিউ বা সৃজনশীল প্রশ্ন আসলে যেন তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।